আমরা এতক্ষণ ধরে হচ্ছে যে শুধুমাত্র প্রশ্নটাকেই আলোচনা করেছি মাত্র। এখন এটা পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের তিনটি পয়েন্ট বা তিনটি ট্রিক্স মাথায় রাখতে হবে, তাহলে যে কোনো শিক্ষার্থীর পক্ষে পিথাগোরাসের সূত্রটা মনে রাখা খুব সহজ হবে। তো সেই তিনটি শর্ত কি? প্রথমত হচ্ছে যে আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পিথাগোরাসের উপপাদ্য। অষ্টম শ্রেণী থেকে উপরের সকল ক্লাসের জন্যই এই পিথাগোরাসের উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তবে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা মূলত তিনভাবে প্রমাণ করতে পারি। প্রথমত হচ্ছে যে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ, আর দুই নম্বরে হচ্ছে যে সদৃশ্যকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ, এবং তিন নম্বরে হচ্ছে যে বীজগণিতের সাহায্যে প্রমাণ। তবে আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে সাধারণত দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ এর উপর বেস করে প্রশ্নগুলো করা হয়। তো আজকে আমরা দুটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে কিভাবে পিথাগোরাসের সূত্রটি প্রমাণ করা যায় এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা হচ্ছে যে প্রশ্নটা পড়ে নিই যে পিথাগোরাস মামা কি বলেছিলেন, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো এই কথাটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এখানে আঁকবো। একটা সমকোণী ত্রিভুজ আমি নিলাম হচ্ছে এ বি সি। তো এখন এই সমকোণী ত্রিভুজটার মধ্যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখানে বাকি দুইটা কোণ, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তবে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রিতে সবসময় হবে এমন না। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হতে পারে, বা এটা হচ্ছে যে আমাদের 70 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হতে পারে। অর্থাৎ এই দুইটা কোণের যোগফল হচ্ছে যে 90 ডিগ্রি, আর শুধু এই কোণটা হবে হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলেই হচ্ছে যে আমাদের এটা হবে সমকোণী ত্রিভুজ। তো অনেকে আবার মনে করে থাকে যে এটা 90 ডিগ্রি মানে হচ্ছে বাকি দুইটা মিলে হচ্ছে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। আসলে এই কথাটি সবসময় সঠিক নয়, কারণ আমি যদি এখানে আরেকটি সমকোণী ত্রিভুজ নেই, সাপোজ আমি একটি সমকোণী ত্রিভুজ এখানে নিলাম। তো এই ত্রিভুজটা যদি আমি এই পর্যন্ত লম্বা করে হচ্ছে অতিভুজটা টেনে আনি, তাহলে এখানে যত ডিগ্রি হবে, হ্যাঁ, আর যদি আমি এই পর্যন্ত হচ্ছে যে করে ফেলি, তাহলে কিন্তু আমার কোণের পরিমাণ উপরের থেকে কমে গেল। তার মানে এখানে কমে গেছে, এখানে কোণের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের বুঝতে হবে এই দুইটা কোণ কিন্তু 45 ডিগ্রি নয়, এটা এককভাবে 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। অর্থাৎ এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল করে হচ্ছে 90 ডিগ্রি হবে। তবে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি দুইটার যোগফল মিলে 90 ডিগ্রি হবে, কিন্তু 45 ডিগ্রি করে হবে, এই ধারণাটা হচ্ছে আমাদের ভুল। আমরা অনেকেই মনে করে থাকি যে এটা যেহেতু 90 ডিগ্রি, বাকি দুইটা 45 45 করে 90। এটি সবসময় সঠিক নয়। তো এখন এই যে আমি সমকোণী ত্রিভুজটা আঁকলাম এখানে, তো এখানের অতিভুজ কোনটা? অতিভুজটা হচ্ছে আমাদের এসি বাহুটা হচ্ছে আমার অতিভুজ। তো এটি আমি কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি 90 ডিগ্রিটা যেখানে বা সমকোণটা যেখানে, তার বিপরীত পাশের যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এসিটা হচ্ছে অতিভুজ। আর অপর দুইটা বাহুর নাম কি? এখানে বিসিটা হচ্ছে আমাদের ভূমি, কারণ শয়ন রেখা বা আনুভূমিক রেখাটা হচ্ছে আমাদের ভূমি। আর অপর দিকে এই যে আমাদের এই এবি বাহুটা, এটা হচ্ছে আমাদের উচ্চতা বা লম্ব, কারণ উলম্ব বরাবর যে রেখাটা সেটা হচ্ছে আমাদের লম্ব হয় বা উচ্চতা। এখন তাদের কথা অনুযায়ী তারা কি বলেছে, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাইলে এখন আমি এসি বাহু এর সমান করে যদি এখানে একটা যদি আমি বর্গক্ষেত্র আঁকি, আমরা ধরে নিলাম যে এই সবগুলো বাহু সমান, এসি যতটুকু এই বাহুটাও হচ্ছে ততটুকু। তাহলে আমরা কি করলাম? অতিভুজের উপর বর্গ করলাম তাদের কথা অনুযায়ী। তারপরে আবার বলেছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাইলে অপর বাহু বিসি, এই বাহুটার মাপ নিয়ে যদি আমরা একটা বর্গক্ষেত্র করি, তাহলে আমরা এই বর্গক্ষেত্রটা পেলাম। আবার
এবি বাহু এটার মাপ নিয়ে যখন হচ্ছে আমরা আরেকটা ক্ষেত্র তৈরি করব, তাহলে সেটা হয়ে যাবে আরেকটা বর্গক্ষেত্র। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাদের কথা অনুযায়ী আমরা এসির উপরে বর্গ করলাম, তারপরে বিসির উপরে বর্গ করলাম, আবার এবির উপরে বর্গ করলাম। এখন এই কথাটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখতে চাই, তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়ায় কি, যে অতিভুজের উপরে বর্গ সমান স্কয়ার, এসি স্কয়ার, অপর যে দুই বাহু বিসি আর হচ্ছে কি এ বি, তো এই দুই বাহুর উপরে আমরা বর্গ করলাম, করে হচ্ছে কি হবে, এদের সমষ্টির সমান হবে কি, এই যে অতিভুজের উপরে বর্গ করে যেটা পেলাম। তাহলে পুরো কথাটাকে যদি আমরা সংক্ষেপে বলতে চাই, যে অতিভুজের উপর বর্গ করে যা পাবো, অপর দুই বাহুর উপর বর্গ করে যোগ করলে ঠিক তাই পাওয়া যাবে। তাহলে পিথাগোরাস মূলত বলতে চেয়েছিলেন অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এই হচ্ছে পিথাগোরাসের সূত্রটা। এখন এখানে যদি আবার আমরা অতিভুজটার একটা শর্ট নাম বা ডাক নাম যদি আমরা ধরে নিই, সাপোজ আমি এসি অতিভুজ এটার ডাক নাম দিলাম হচ্ছে যে বিসি, এই বাহুটার আমি ডাক নাম বা শর্ট নাম ধরলাম হচ্ছে এ, আর এ বি বাহু ধরলাম হচ্ছে সি। তাহলে এখন এই নামকরণ অনুযায়ী আমরা যদি এটাকে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে, এসি হচ্ছে আমার বি, তাহলে বি স্কোয়ার, বিসিকে ধরেছি হচ্ছে এ, তাইলে এ স্কোয়ার, আর এ বি বাহু সমান ধরেছি হচ্ছে সি, তাইলে উপরের স্কোয়ার। তাহলে এখন পিথাগোরাসের সূত্রটা যদি আমরা প্রমাণ করি, তাহলে আমাদের এই প্যাটার্নটা যদি আসে যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলেই হচ্ছে যে আমরা পিথাগোরাসের কথাটা প্রমাণ করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে কিভাবে অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়, সেটা হচ্ছে আমাদের প্রমাণ করা। তো এখন এটা প্রমাণ করতে গেলে আমরা এতক্ষণ ধরে হচ্ছে যে শুধুমাত্র প্রশ্নটাকেই আলোচনা করেছি মাত্র। এখন এটা পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের তিনটি পয়েন্ট বা তিনটি ট্রিক্স মাথায় রাখতে হবে, তাহলে যে কোনো শিক্ষার্থীর পক্ষে পিথাগোরাসের সূত্রটা মনে রাখা খুব সহজ হবে। তো সেই তিনটি শর্ত কি, প্রথমত হচ্ছে যে আমি এখানে এঁকে রেখেছি সমকোণী ত্রিভুজগুলো। এখানে এই যে দুইটা ত্রিভুজ রয়েছে এ বি সি আর হচ্ছে সি ডি ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা প্রথমত সর্বসম প্রমাণ করব। এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ আর হচ্ছে সি ডি ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কেন প্রমাণ করব আর কিভাবে প্রমাণ করব সেই আলোচনায় পরে আসব। আর এটি গেল এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে এই যে এখানে এ সি ই একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আমাদের প্রমাণ করতে হবে। কারণ এখানে এই যে এ বি সি ত্রিভুজ আর সি ডি ই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না। কারণ এখানে বি কোণটা 90 ডিগ্রি, আবার ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানেই তো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। কিন্তু এ সি ই এই ত্রিভুজটা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ কি না আমরা কিন্তু সহজে বুঝতে পারি না, যেহেতু এখানে 90 ডিগ্রিটা আসলে স্পেসিফিক বোঝা যাচ্ছে না। কিন্তু আসলেই এসিই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা আমরা প্রমাণ করে বের করব। আচ্ছা, এটা গেল দুই নাম্বার। আর তিন নাম্বারে হচ্ছে এই যে এ বি ডি ই এই ক্ষেত্রটা, এটা হচ্ছে একটা ট্রাফিজিয়াম। কিভাবে ট্রাফিজিয়াম, এটার সংজ্ঞা এবং ব্যাখ্যা সহ আলোচনা করে আমরা সর্বশেষে এ বি ডি ই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের মাধ্যমে আমাদের এই যে পিথাগোরাসের যে সূত্রটি রয়েছে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির যে সমান হয়, সেটা আমরা প্রমাণ করে বের করব। তো তাহলে শুরু করা যাক। তো এখানে চিত্রটি আমি প্রথমেই পাশে এঁকে রেখেছি, কিন্তু এই যে সাধারণ বিশেষ নির্বাচন আর অঙ্কনের যে বিবরণটি রয়েছে এটি আমি লিখছি না, এটি বইয়ের মধ্যেই লেখা আছে, তবে আমি মুখে মুখে একটু আলোচনা করে দিচ্ছি। বিশেষ নির্বাচন ব্যাপারটা হবে কি, আমরা লিখব যে মনে করি এ বি সি ত্রিভুজের বি কোণ এক সমকোণ এবং অতিভুজ এসি সমান বি এবং ভূমি বিসি সমান এ, আর লম্ব হচ্ছে এ বি সমান সি। এখন প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বা
বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনের কথাটা। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি এক সমকোণ এবং অতিভুজ এসি সমান বি এবং ভূমি বিসি সমান এ ও উচ্চতা বা লম্ব এ বি সমান সি। তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বা বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই কথাটুকু বইয়ের মধ্যেও লেখা আছে। তবে অঙ্কনের ব্যাপার একটা আছে, অঙ্কন জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে আমরা এটার সাথে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো অঙ্কনের মধ্যে রয়েছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত আমরা বর্ধিত করব। তবে শর্ত আছে, কতটুকু বর্ধিত করব? এই যে এ বিটা ঠিক যতটুকু, যদি এ বি 3 সেন্টিমিটার হয় তাহলে সিডিটাও কিন্তু 3 সেন্টিমিটার হবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে এই সিডিটা হবে আমাদের ঠিক এ বি বাহুর দৈর্ঘ্য যতটুকু রয়েছে। তাইলে এ বি বাহু যেহেতু আমার এখানে সি আছে, তাহলে এখানে আমি সি দিলাম। তাইলে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সমান সিডি হয়। আবার ডি বিন্দুতে আমরা লম্ব আঁকবো। ডি বিন্দুতে বিডি এর উপরে লম্ব আঁকবো ডিই। এই লম্বটা আবার কার মাপ নিয়ে হবে? এখানে বিসি যতটুকু আছে ঠিক উপরে ততটুকু উঠবে। তাহলে এখানে ডিই সমান সমান হচ্ছে আমাদের বিসি বা এ। যেহেতু বিসিকে আমরা এ ধরেছি, তাহলে ডিইটা হচ্ছে এই বিসির মাপ অনুযায়ী। এরপর আমরা এই সি কমা ই এবং এ কমা ই যোগ করি। তাহলে এই কাজটুকু আমাদের অঙ্কনের মধ্যে রয়েছে। এই কথাটুকু লিখতে হবে যে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সিডি হয়। আবার ডি বিন্দুতে বিডি এর উপরে ডিই লম্ব আঁকি যেন বিসি সমান ডিই হয়। এরপরে ফাইনালি সি কমা ই এবং এ কমা ই যোগ করি। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কনের কাজটুকু। এবার আমরা মেইন প্রমাণে আসি। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা তিনটা টার্গেট, তিনটা পয়েন্টের কথা বলেছিলাম। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা এ বি সি আর সি ডি ই এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে আমাদের প্রথম যে কাজটুকু সেটা আমরা শুরু করে দেই। তাহলে প্রমাণের মধ্যে আমি লিখি যে প্রমাণ কী কী ত্রিভুজ, যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কে সমান? এ বি সমান হচ্ছে আমাদের সি ডি। তাহলে এটা লিখে দিতে পারি যে এ বি সমান সি ডি সমান সি কমা। এরপরে কোন বাহু সমান? বিসি আর ডিই বাহু সমান। যেহেতু আমরা অঙ্কনের সময় বলেছি যে এ বি বাহু সমান করে আমরা সিডি বাহু এঁকেছি, এরপর বিসি বাহু সমান করে ডিই বাহু এঁকেছি। তাহলে আমরা এই কথাগুলো এখানে বলতে পারি যে বিসি বাহু সমান হচ্ছে আমার ডিই বাহু মানে এ বাহু। তাহলে এই দুই বাহু আর এই দুই বাহু পরস্পর সমান। এবার এদের যে অন্তর্ভুক্ত কোণ বলতে আবার কি বোঝায়? আমি যে দুইটা বাহু নিয়ে কাজ করেছি, যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমার এ বি বাহু আর বিসি বাহু নিয়ে কাজ করেছি। তাহলে এই দুইটা বাহুর সাথে আমার এই কোণটা হচ্ছে যে সংযুক্ত, তাহলে এটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। আবার এই যে সি ডি ই এই ত্রিভুজটার মধ্যে আমি সিডি আর ডিই ত্রিভুজ নিয়ে কাজ করেছি, তাইলে এখানে অন্তর্ভুক্ত কোণ হয়ে যাবে ডি। তাহলে এই ডি কোণ আর বি কোণ হচ্ছে যে সমান। কেন? কারণ দুইটাই হচ্ছে 90 ডিগ্রি। বি কোণও এক সমকোণ, ডি কোণ এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি ডি ই। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোণের নামটা সবসময় মাঝখানে রাখতে হবে। কোণ উৎপন্ন করেছে বি বিন্দুতে, সে মাঝখানে থাকবে। আবার এখানে 90 ডিগ্রি যেহেতু নাম আমরা ডি দিয়েছি, তাহলে এই ডি
ডির নাম মাঝখানে থাকতে হবে, কোণের নাম সবসময় মাঝখানে রাখতে হবে। তাহলে কি হলো, এই দুইটা অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, আমরা বলতে পারি সেই ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে এই ত্রিভুজ দুইটা সব দিক থেকে মিল আছে। এই বিসি বাহু আর হচ্ছে যে ডিই বাহু তো বললামই, আর এবি বাহু, সিডি বাহু। তাহলে এখন সর্বসম মানে হচ্ছে এখন এসি বাহু, তাহলে এখন সিই বাহুর সাথে মিলে যাবে। আবার এখানকার যে এই কোণটা এই কোণটা এই কোণটার সাথে মিলে যাবে, যেহেতু আমরা সর্বসম বলেছি। সর্বসম কথার মানেই হচ্ছে যে একটা ত্রিভুজের সাথে অপর ত্রিভুজটা পুরোপুরি মিলে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ বি সি ত্রিভুজ সর্বসম সি ডি ই ত্রিভুজ। তাহলে সর্বসম যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে তাহলে বা সুতরাং এসি বাহু সমান সিই বাহু সমান হচ্ছে বি। তাহলে এই দুই বাহু মিলে যাবে অটোমেটিকলি, সর্বসম যেহেতু আমরা বলতে পেরেছি। আচ্ছা, এরপরে এই কোণ এবং এই কোণও আমাদের মিলে যাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং বি এ সি কোণ সমান ইসিডি কোণ। ইসিডি কোণ, এই কোণটা এবং এই কোণটা মিলে যাবে। মনে রাখতে হবে যে এই কোণটা না, এই কোণটার সাথে এই কোণটা মিল থাকবে। কিভাবে? আমরা যদি দুটো সমান্তরাল সরল রেখা আঁকি, তাহলে এটাকে এর মধ্যে যদি একটা ছেদক থাকে, তাহলে এই যে ছেদকের বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় এগুলো সবসময় সমান হয়। এটা হচ্ছে আমাদের একান্তর কোণের শর্ত অনুযায়ী। তো এখন তোমরা বলতে পারো যেখানে তো লম্ব আছে, তাহলে আমি যদি এখানে এই যে একটা লম্ব এঁকে নেই, তাহলে এখন হয়ে গেল কি শুধু এই যে এতটুকু জায়গা। আবার এখানে যে আমার এই যে একটা অতিভুজ আছে, ঠিক এই মাপে যদি আমি এখানে এইটা নেই, এটা যতটুকু আছে এখানে আমি ততটুকু নিই, আর যদি লম্ব করে দেই তাহলে কিন্তু দোনোটা কোণের পরিমাণই আমার সমান আসবে। যদিও আমি এটি হাতের সাহায্যে করেছি, কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে করলে এখানকার অতিভুজের পরিমাণটুকু যদি আমরা এই দিকে আনি আর একটা লম্ব করে দিই, তাহলে দুইটা কোণ সমান হবে। এজন্যই এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমাদের সমান। তাহলে আমরা বলতে পারি বিএসি কোণ সমান ইসিডি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার যে আমাদের টার্গেটটা ছিল, এই দুইটা ত্রিভুজ সর্বসম করলাম। করে আমাদের লাভ কি হলো? আমাদের লাভ হলো এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারা। কি কারণে? কারণ এখানে কিন্তু হচ্ছে যে আমার এই টোটাল 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই জায়গাটুকুর মধ্যে। তো তার মধ্যে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে আমার 90 ডিগ্রি। কীভাবে পেলাম? কারণ যেহেতু এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে আমার 90 ডিগ্রি, আমরা জানি কি যে একটা ত্রিভুজের মধ্যে যে তিনটা কোণ উৎপন্ন হয়, এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এখানে আছে আমার হচ্ছে 90 ডিগ্রি এই জায়গাটুকুর মধ্যে, আর এই দুইটা মিলে হচ্ছে আমার 90 ডিগ্রি। হতে পারে কম বেশি, হ্যাঁ, এটাও 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, বা এটা হচ্ছে আমার 50 ডিগ্রি, বা এটা হচ্ছে 40 ডিগ্রি, যেটাই হোক। কিন্তু কথা হচ্ছে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার সমান। তার মানে এই দুইটা কোণের যোগফল হচ্ছে আমার 90 ডিগ্রি। আমরা বলতে পারি এই দুইটা কোণের যোগফল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখন যেহেতু পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তো এই দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই জায়গাটুকু নিশ্চয়ই 90 ডিগ্রি আছে। এখানে পুরো জায়গাটা হচ্ছে 180 ডিগ্রি, এইটা আর এটা, এই দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। কীভাবে 90 ডিগ্রি? কারণ এই কোণটা মানেই হচ্ছে এই কোণটা। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, আর এই কোণটার সমান যদি এই কোণটা হয়ে যায়, তাহলে এই দুইটা কোণের যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে এখন 180 থেকে যখন আমি 90 ডিগ্রি বাদ দিব, তাহলে এই জায়গাটুকুর পরিমাণ 90 ডিগ্রি হয়ে যায়। তার মানে আমরা এসিই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ যে প্রমাণ করার টার্গেট নিয়েছিলাম, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এর জন্যই কিন্তু আমরা প্রথম টার্গেট নিয়েছিলাম যে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব, যেন আমরা বলতে পারি এই কোণ সমান সমান হচ্ছে এই কোণ। এটা কিছু আমাদের প্রথম টার্গেট। এবার 2 নাম্বার টার্গেট যেটা, সেটা এসিই সমকোণী ত্রিভুজ আমরা প্রমাণ করব। তো অলরেডি আমরা এটা আলোচনার মাধ্যমে প্রমাণ করে ফেলেছি। এবার আমরা লিখব যে আবার
কোণ বিএসি যোগ কোণ এসিবি, এই দুই কোণের যোগফল হচ্ছে আমাদের কত ডিগ্রি? এক সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, এখন বা দিয়ে আমরা এই যে বিএসি কোণ আছে এটার পরিবর্তে, এই যে বিএসি কোণ আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ইসিডি কোণ। এই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি ইসিডি কোণ, আর এটা যা আছে তাই থাকবে যে এসিবি কোণ। জাস্ট এইটা সমান ওইটা দেখে বসাই দিলাম, তাহলে এই দুইটা কোণের যোগফল এক সমকোণে। এবার সুতরাং এই তিন কোণ, এখানে আমাদের তিনটা কোণ রয়েছে, এসিবি কোণ, এসিই কোণ মানে এই জায়গাটুকু, আর ইসিডি কোণ মানে এই জায়গাটুকু। তাহলে এই তিন কোণের যোগফল আমরা বলতে পারি 180 ডিগ্রি। এখন এই তিনটা কোণ আমরা লিখে দিই এখানে, যে বিসিএ কোণ, আচ্ছা এসিবি কোণ লিখে যেতে এখানে লিখছি এই নামে এসিবি কোণ যোগ তারপর লিখব কি যে ইসিডি কোণ, ইসিডি কোণ যোগ এসিই কোণ। তাহলে এই তিন কোণের যোগফল আমরা বলতে পারি এক সরল কোণ বা দুই সমকোণ। তাহলে লিখব কি আমরা যে এক সরল কোণ, এক সরল কোণ, এক সরল কোণ। আচ্ছা, তাহলে আমরা এই তিন কোণের যোগফল পাইলাম এক সরল কোণ বা 180 ডিগ্রি। এবার বা দিয়ে আমরা এখানে লিখতে পারি কি এই দুই কোণ মানে হচ্ছে আমার এক সমকোণ। এই যে আমরা এখানে লিখেছি যে এসিবি কোণ আর হচ্ছে ইসিডি কোণ, এই দুই কোণের যোগফল আমরা কত পেয়েছিলাম? এক সমকোণ। তাহলে আমরা এটার জায়গায় এক সমকোণ লিখে দেই, এক সমকোণ, আর সাথে আছে প্লাস এসিই কোণ। তাহলে এক সরল কোণ মানে আবার লেখা যায় দুই সমকোণ, যেহেতু দুইটা 90 ডিগ্রি মানেই হচ্ছে 180 ডিগ্রি এক সরল কোণ। তাহলে এক সরল কোণের জায়গায় আমরা দুই সমকোণ লিখতে পারি। এখন বা দিয়ে সুতরাং এসিই কোণ, দুই সমকোণকে যদি আমরা এক সমকোণ দিয়ে ভাগ দেই, দুই সমকোণ আর হচ্ছে কত এক সমকোণ, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের ফলাফল দাঁড়াবে হচ্ছে এক সমকোণ, এক, আমি এখানে লিখি যে এক সমকোণ, এক সমকোণ। এটি দেখা যাচ্ছে কি না? তাহলে সুতরাং এই যে আমার এ সি ই, তাইলে এই কোণটা এক সমকোণ হয়েছে মানে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি এখন একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং এ সি ই একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট। যদিও বইয়ের মধ্যে এটা কিন্তু 3 নম্বর সিরিয়ালে রয়েছে, কিন্তু আমরা চাইলে এটা 2 নম্বর সিরিয়ালে আনতে পারি আমাদের এটি মনে রাখার সুবিধার্থে। তো তাহলে আমরা 3টা টার্গেটের কথা বলেছিলাম। প্রথম নাম্বারটা ছিল কি এই দুইটা ত্রিভুজ এ বি সি আর সিডিই কে সর্বসম প্রমাণ করা, আমরা সেটা করেছি। আর করে কী লাভ হয়েছে? আমাদের এই কোণটা আর এই কোণটা আমরা সমান করতে পেরেছি, যেটা হচ্ছে আমরা এসিই যে একটা সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কাজে লেগেছে। তাহলে আমরা 2 নাম্বার যে পয়েন্টটা এসিই একটা সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করা। এখন আমরা এই যে এ বি ডিই একটা চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজটা আমাদের কি ধরনের চতুর্ভুজ সেটা আমরা প্রমাণ করব। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে জেনেছিলাম কি যে একটা চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, সমান হওয়া যাবে না, সমান্তরাল হইতে হবে শুধুমাত্র। আচ্ছা, সমান্তরাল ব্যাপারটা কেমন? সমান্তরাল ব্যাপারটা হচ্ছে এই সাপোজ আমি এখানে এই যে একটা সরল রেখা নিলাম, একদম সোজা হতে হবে সরল রেখাটা, আবার এখানে একটা সরল রেখা আমি নিলাম। তাহলে এই যে দুইটা সরল রেখা, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমার সমান। এই দুইটা
বিপরীত সরল রেখার যদি মধ্যবর্তী দূরত্ব একই হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে যে সেটা হচ্ছে সমান্তরাল, সেটা সমান্তরাল। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হইতে হবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। তো এখানে ট্রাপিজিয়ামটা আমাদের এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, এ বি আর হচ্ছে কি ইডি। ব্যাপারটা হচ্ছে এরকম, এই দুইটা বাহু হচ্ছে আমাদের সমান্তরাল, তাইলে এটা একটা ট্রাপিজিয়াম। এই দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একরকম হওয়া ইম্পর্টেন্ট না, আর একরকম হওয়া মানে হওয়াও যাবে না। অর্থাৎ এরা যতটুকু রয়েছে ততটুকুর মাঝখানের দূরত্বটা আমাদের সমান হইতে হবে। অর্থাৎ আমরা যে রেল লাইন যে দেখি, দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সব জায়গাতেই একই রকম, মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় একই রকম থাকা মানেই হচ্ছে সেটা সমান্তরাল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে দুইটা বিপরীত এক জোড়া বাহু শুধু সমান্তরাল থাকবে, আর অপর জোড়া বাহু হচ্ছে অসমান্তরাল থাকবে। যেমন এখানে যতটুকু দূরত্ব মধ্যবর্তী, এখানে মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমাদের ততটুকু নেই, তাহলে আমরা কিন্তু এটা অসমান্তরাল বলতে পারি। তাইলে এখানে এ বি ডিই একটা ট্রাপিজিয়াম। তো এখন এটাকে আমরা ট্রাপিজিয়াম প্রমাণ করব। তাহলে আমাদের একটু লেখা বোর্ডে লিখতে হবে যে আমরা লিখব কি যে এখানে এ বিটা হচ্ছে আমাদের লম্ব, কার উপরে লম্ব? বিডির উপরে লম্ব। ও আবার এখানে ইডিটা হচ্ছে আবার লম্ব কার উপরে? ইডি লম্ব হচ্ছে আবার বিডির উপরে। তাহলে দুইটা লম্ব যেহেতু আমরা পেয়ে গেছি একই সরল রেখার উপরে, তাহলে আমরা বলতে পারি যে এখানে এ বি ডি একটি ট্রাপিজিয়াম। সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। তাহলে এখন এই যে আমরা ট্রাপিজিয়াম বললাম, ট্রাপিজিয়ামের সংজ্ঞা আমরা সবাই জানি যে একটা চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল থাকবে এবং অপর এক জোড়া বাহু হচ্ছে অসমান্তরাল থাকবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, যেটা আমরা চিত্রের মধ্যে দেখিয়েছি যে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে আমাদের সমান্তরাল, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে এক সমান হওয়া যাবে না, কিন্তু মধ্যবর্তী দূরত্বটুকু একই রকম হতে হবে, এটা একটা ট্রাপিজিয়াম। আর এই দুই জোড়া বাহু হচ্ছে আমাদের অসমান্তরাল। আবার যদি আমরা এরকম আঁকতে চাই যে এইরকম একটা দিলাম, এরকম দিলাম, তাহলে এই দুই বাহু হচ্ছে আমার সমান্তরাল আর এই দুই বাহু হচ্ছে আমার অসমান্তরাল, তাহলে এটাও কিন্তু আমাদের ট্রাপিজিয়াম। তাহলে এই যে আমরা ট্রাপিজিয়াম বললাম, এখন এই ট্রাপিজিয়ামের যে আমার ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলটা আমরা কি জানি যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের, এই যে আমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা ফাইনালি হচ্ছে যে এই পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করে ফেলবো। আবার আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এই ট্রাপিজিয়ামটার ভেতরে কিন্তু আমার তিনটা ত্রিভুজ রয়েছে, তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল মানেই কিন্তু পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা যা পাবো, সাপোজ আমরা যদি হচ্ছে 500 বর্গ মিটার পাই, তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলও কিন্তু 500 বর্গ মিটার হবে, যেহেতু তিনোটা ত্রিভুজ এই ট্রাপিজিয়ামটার ভিতরে রয়েছে। তাহলে আমরা এখন কি বলতে পারি যে এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হবে এই তিনোটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, এটা আমরা বলতে পারি, যেহেতু ট্রাপিজিয়ামটার ভিতরেই এই তিনোটা ত্রিভুজ রয়েছে, তাহলে এগুলোর ক্ষেত্রফল মানে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমরা এই কাজটাই করব। তারপরে আবার শুধু ট্রাপিজিয়ামের যে এককভাবে ক্ষেত্রফলের সূত্রটি রয়েছে সেটা আমরা প্রয়োগ করে দিয়ে সর্বশেষে পিথাগোরাসের যে সূত্রটা অতিভুজের স্কয়ার সমান অপর দুই বর্গের সমষ্টি, সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের লিখতে হবে যে সুতরাং পিথাগোরাসের এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে, এখানে তিনটা ত্রিভুজ ক্ষেত্র রয়েছে তাদের
ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমরা লিখলাম প্রথমে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্র, ত্রিভুজের ক্ষেত্র সংক্ষেপে লিখলাম প্লাস, এরপরে রয়েছে এ সিই, ত্রিভুজ এ সিই ক্ষেত্র প্লাস ত্রিভুজ ইসিডি এর ক্ষেত্র। তাইলে এই ট্রাপিজিয়ামের ভেতরে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি যদি আমরা যোগ করি তাহলে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা লিখলাম আমরা, এটা সমান সমান দিয়ে। এবার এই যে ট্রাপিজিয়ামের স্পেসিফিক আবার ক্ষেত্রফলের সূত্র রয়েছে। ট্রাপিজিয়ামের স্পেসিফিক ক্ষেত্রফলের সূত্র রয়েছে কি, যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে আমার এখানে সমান্তরাল বাহুদ্বয় কে এ বি আর হচ্ছে ইডি, এই দুটো হচ্ছে আবার সমান্তরাল বাহু, অর্থাৎ এইরকম সমান্তরাল বাহু হচ্ছে আমার এই দুইটা। তাহলে এই দুইটা লিখে দিই। তার আগে হাফ আছে, তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এ বি প্লাস ডিই, আর গুণ হচ্ছে কি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই যে দুই বাহু এ বি আর এডি, এই দুইটা সমান্তরাল বাহু, এদের মধ্যবর্তী লম্ব দূরত্বকে বিডি। এটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে যেহেতু আমাদের এই দুইটা মান দেওয়া আছে এ আর সি, আমরা এই দুইটা নেব বিডি বাহুটাকে নেব। তাহলে এ হচ্ছে মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন তাদের মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব লিখে দিলাম। এবার এই যে আমরা ত্রিভুজ ক্ষেত্রগুলো লিখলাম, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রয়েছে, সেগুলো আমরা প্রয়োগ করে দিব। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি এখানে বিসি, উচ্চতা হচ্ছে আমার এ বি, প্লাস আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে আমার ভূমিকে আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা যেহেতু আমার 90 ডিগ্রি এই জায়গাটা, তাহলে এইটা বিপরীত বাহুটা হচ্ছে আমার নিশ্চয়ই অতিভুজ। আমরা জানি কি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখানে যেহেতু আমার সমকোণ, এটা বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এটা যেহেতু আমার সমকোণ ডি বিন্দুটা, তাহলে তার বিপরীত বাহু কে আছে, ইসি আছে, তাহলে ইসি হচ্ছে আমার অতিভুজ। তদ্রূপ সি বিন্দুতে যেহেতু আমার 90 ডিগ্রি, তাহলে এটার বিপরীত পাশে বাহুটা হচ্ছে এই, তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এখন ভূমি উচ্চতাকে আমরা যদি এসিকে ভূমি ধরি তাহলে উচ্চতা হয়ে যাবে সিই, আবার সিকে যদি আমরা ভূমি ধরি এ সি হয়ে যাবে আমার উচ্চতা। যেহেতু দুইটাই হচ্ছে আমার একই মান, এটাও বি এটাও বি, তাহলে আমরা দুইটার যে কোনো একটাকে ভূমি উচ্চতা ধরতে পারি। তাহলে আমি যদি ভূমি এখানে এসিকে ধরি তাহলে আমার উচ্চতা হয়ে যাবে সিই। এটা গেল এই ত্রিভুজটার ক্ষেত্রে। এবার 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ভূমি কে হবে, এটা বোঝাই যাচ্ছে সিডি, অপরদিকে উচ্চতা কে হবে, ইডি হবে উচ্চতা হবে আমার এই যে ইডি, এটা হচ্ছে আমার ইসিডি ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা এখানেও মান বসিয়ে দিব যে হাফ। এবার এখানে আমার এ বি সমানকে বসবে, এ বি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে সি। ডিই এর জায়গায় কে বসবে, ডিই এর জায়গায় এখানে এ আছে, ডি এর জায়গায় বসাবো হচ্ছে আমি এ, গুণন এই যে বিডি এটা এখান থেকে এ পর্যন্ত, এটা সম্বন্ধে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, কারণ বিডিটাকে ভিতরে বিসি প্লাস সিডি রয়েছে। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে বিসি প্লাস সিডি। আবার এখানেও আমরা মান বসাইতে পারি, বিসি এর মান হচ্ছে আমাদের এ বি এর মান হচ্ছে আমাদের কত, সি, এ বি এর মানটা সি নিলাম। আচ্ছা, প্লাস আবার এসি এর মান কত আমাদের, বি ইন্টু, এখানে ইন্টু দেই, ক্রস দিলে আবার এক্সের মতো মনে হয়। আবার সিই এটা হচ্ছে আমাদের বি, প্লাস এটা কি লিখছে সিডি মানে হচ্ছে আমাদের সি, আর এটা কি লিখেছে ইডি মানে হচ্ছে আমাদেরকে এ। আচ্ছা, এবার দিয়ে আমরা এখানে যে কাজটা করব, হাফ এ প্লাস সি একটু সাজিয়ে লিখলাম। আবার এখানে যদি মান বসাই, বিসি সমান হচ্ছে আমার এ, সিডি হচ্ছে আমার কি সি,
আর এখানে যদি আমি হাফ কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে যে এসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি। কারণ এই হাফ আমার তিনো জায়গাতে আছে, তাহলে আমরা হাফ কমন নিতে পারি। আচ্ছা, এরপরে এখানে কি কি থাকতেছে, এ প্লাস সি, তারপর আমরা এ প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি। আর আচ্ছা, এই হাফটা আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। বাম পক্ষে আমার হাফ আছে, আবার ডান পক্ষেও হাফ আছে 1/2, তাহলে আমরা এটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম ভাগ করে। আর এইদিকে হচ্ছে আমার কি থাকে, 2ac প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 2ac প্লাস বি স্কোয়ার। এখন এই জায়গাটুকুকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যে বা এই যে আমার বাম পক্ষে এ প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে আমার দুই পদের প্লাসের যে বর্গের সূত্রটা রয়েছে সেটা আমরা প্রয়োগ করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে আমার আছে কি 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কাকে বাদ দিতে পারি, 2ac বাদ দিতে পারি। তাহলে আমার বাম দিকে থাকে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর ডান দিকে থাকে বি স্কোয়ার। তাহলে এখন যে একটু সাজায় লিখতে চাই, বাম পক্ষকে ডান পক্ষকে বাম দিকে নিয়ে আসলাম, আর বাম পক্ষকে ডান দিকে নিয়ে আসলাম। তাইলে এই যে আমরা ফাইনালি কী পেলাম, যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাইলে আমরা এই যে শুরুতে আমাদের যে প্রমাণের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা এই যে আমাদের মেইন কি ছিল, যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাদের পিথাগোরাসের সূত্রটি ছিল এইরকম। তারপরে আমরা এসি বাহুর শর্ট নাম বা ডাক নাম ধরেছিলাম কি বি, তারপরে উপরে স্কোয়ার চলে আসছে, এ বি সমান কি ধরেছিলাম, সি ধরেছিলাম সি স্কোয়ার, আর বিসি সমান কি ধরেছিলাম এ ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার। তাহলে এই যে আমরা বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই প্যাটার্নটি কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেলাম। তাইলে এই যে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা পিথাগোরাসের যে সূত্রটি সেটি প্রমাণ করতে পেরেছি। তো এটি অনেক স্টুডেন্টের কাছে খুব কঠিন মনে হয়, যেহেতু একটু বড় হয়। তো এটা মনে রাখার জন্য যে সহজ পদ্ধতিটি, তিনটি পয়েন্টের কথা আমি বলেছিলাম, এই তিনটি পয়েন্ট যদি মনে রাখতে পারে, যে প্রথমে দুইটা ত্রিভুজকে হচ্ছে আমরা সর্বসম প্রমাণ করব, তারপর 2 নম্বরে হচ্ছে যে এখানে এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ প্রমাণ করব, আর পুরো ক্ষেত্রটা ট্রাপিজিয়াম প্রমাণ করে তারপর ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করে দিয়ে হচ্ছে আমরা সর্বশেষে পিথাগোরাসের যে সূত্রটি যেটা হয় সেটা আমরা বের করতে পারি। তাহলে আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। আমরা এই চ্যাপ্টারের বাকি জ্যামিতিগুলো ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।